আলোচনা ভারতে এটা নিয়ে হচ্ছে, আমাদের দেশেও হচ্ছে। বাংলাদেশের মানুষ আমরা এটা নিয়ে যথেষ্ট আগ্রহী হওয়ার যৌক্তিক কারণও আছে। যে সরকারটা ক্ষমতায় আছে, এই সরকারটা আবারও ক্ষমতায় আসা, মানে চরম হিন্দুত্ববাদী আইডেন্টিটি পলিটিক্স করা একটা দল আবার ক্ষমতায় আসা ভারত রাষ্ট্রের জন্য যেমন ভালো না, এবং এত বৃহৎ একটা প্রতিবেশী যে বাংলাদেশকে পুরো ঘিরে আছে, সেটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো না, কোনো রকম কোনো সন্দেহ নেই। তো আমরা এই আলোচনা করছি, কিন্তু ওরাই ক্ষমতায় আবার আসছে, এটা অলমোস্ট সার্টেইন। তারা কত সিট পাবে না পাবে আলোচনা হচ্ছে সেটা নিয়ে, তারা 400 ক্রস করবে কিনা। কিন্তু এই নির্বাচনী ডামাডোলে কংগ্রেসের গতিবিধি একটু খেয়াল করার চেষ্টা করছিলাম। কংগ্রেস বা অন্য বিরোধীরা, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে হাজির থাকতে পারত, কিন্তু হয়নি। কেন হাজির থাকা উচিত ছিল সে জায়গায় আসবো, এবং বিরোধীদের স্টুপিডিটি নিয়ে ভারতে এন্তার আলোচনা হচ্ছে, এন্তার সমালোচনা হচ্ছে। পলিটিক্যাল অ্যানালিস্টরা কথাবার্তা বলছেন, ভারতে প্রচুর চ্যানেলে এইসব অ্যানালিসিস হয় যে কেউ দেখতে পারেন, কিন্তু একটার পর একটা আছে। কিন্তু আমি মনে করি বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারত বিরোধীদের। আমি কংগ্রেসের নির্বাচনী ম্যানিফেস্টোটা দেখার চেষ্টা করলাম, সেখানে তাদের ফরেন পলিসিতে প্রতিবেশীদেরকে নিয়ে কি বলা হয়েছে আমি একটু পড়ি। বাংলাদেশ নিয়েও একটা বাক্য বলা হয়েছে, সেই বাক্য বা কি বলতে পারতো, শুধু ম্যানিফেস্টোতে না, ম্যানিফেস্টোতে আপনি অনেক কথা বলবেন না, আপনি আপনার নির্বাচনী ক্যাম্পেইনে অনেক কিছু বলার সুযোগ ছিল, সেটা আদতে হয়নি। তাদের যে ফরেন পলিসি আছে, এটা 9 নম্বরে বলা হচ্ছে, কংগ্রেস উইল পে গ্রেটার অ্যাটেনশন টু আওয়ার ইমিডিয়েট নেইবার্স, উইল রিএস্টাবলিশ দ্য প্রাইমেসি অফ আওয়ার স্পেশাল রিলেশনশিপ উইথ নেপাল অ্যান্ড ভুটান and strengthen them to our mutual benefit। মানে রিএস্টাবলিশ করার কথা বলা হচ্ছে, নেপাল এবং ভুটানের সাথে সম্পর্কে যে সমস্যা আছে সেটা রিএস্টাবলিশ করা হবে, এবং মিউচুয়াল বেনিফিটের জন্য সেটাকে আরও শক্তিশালী করে তোলা হবে। We will enhance economic and cultural relations between India and Bangladesh that are the two most populous countries in the South Asia. In South Asia না, আমি জানি না পাকিস্তানকে তারা সাউথ এশিয়ার পার্ট ধরছে কিনা। যাই হোক, মোটা দাগে খুবই পপুলাস, কিন্তু বলছে উই উইল এনহ্যান্স ইকোনমিক অ্যান্ড কালচারাল রিলেশনস। তার মানে বাংলাদেশের সাথে তারা অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক বাড়াবে। উই উইল ওয়ার্ক উইথ শ্রীলঙ্কা টু রেস্টোর দ্য পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল রিলেশনস বিটুইন দ্য টু কান্ট্রিজ অ্যান্ড হেল্প শ্রীলঙ্কা রিজলভ ইটস পলিটিক্যাল ইস্যুস স্পেশালি উইথ তামিলস। খেয়াল করি, শ্রীলঙ্কার সাথে তারা রেস্টোর দ্য পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল রিলেশনস, রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক রেস্টোর করার জন্য, মানে নতুন করে ঠিক করার জন্য, মানে স্বীকৃতি আছে যে সম্পর্কটা খারাপ হয়ে গেছে, নষ্ট আছে। তারপর বলছে, এবং শ্রীলঙ্কার পলিটিক্যাল ইস্যুস ঠিক করতে সাহায্য করে জেনারেলি। তারপর আবার বলছে স্পেশালি উইথ দ্য তামিলস। আমরা জানি শ্রীলঙ্কায় যে তামিলরা আছে, তামিলদের সাথে যে সংঘাত আছে, তার সাথে ভারতের যোগাযোগ আছে, কারণ তারা ভারতের তামিলনাড়ুর সাথে সেই তামিলদের যোগাযোগ, এবং ভারত অনেক সময় এই ক্ষেত্রে একটা পক্ষ হিসাবে নিজকে দেখার কথা ভাবে, দেখার চেষ্টা করে। এবং এই তামিলরা হিন্দু ধর্মের দিক থেকে, যদিও সিংহালিজরা বেশিরভাগই বুদ্ধিস্ট, কিছু খ্রিস্টান থাকলেও। সো এই সংঘাতের মধ্যে যাবে, কিন্তু সে তার পলিটিক্যাল বিষয়েও কথা বলার কথা বলছে। তারপর বলছে, উই উইল রিপেয়ার রিলেশনস উইথ দ্য মলদ্বীপস অ্যান্ড ওয়ার্ক উইথ মিয়ানমার টু প্রোটেক্ট দ্য পলিটিক্যাল অ্যান্ড হিউম্যান রাইটস অফ দ্য পিপল অফ মিয়ানমার। তার মানে বলছে রিপেয়ার রিলেশনস, মলদ্বীপসের সাথে মানে ভারতের যে সম্পর্ক নষ্ট হয়েছে সেটা কংগ্রেস বলছে, এবং সেটাকে রিপেয়ার করবে বলছে, এবং মিয়ানমারের সাথে কাজ করবে তার পলিটিক্যাল এবং হিউম্যান রাইটস ঠিক করার জন্য। এই জায়গাটা একটু সবাই মাথায় রাখি। মিয়ানমারের ক্ষেত্রে বলছে সেখানে পলিটিক্যাল এবং হিউম্যান রাইটস অফ পিপল, সেটা ঠিক করার জন্য মিয়ানমারের সাথে কাজ করবে। পাকিস্তানকে একটা আলাদা পয়েন্ট দেওয়া হয়েছে 10। এনগেজমেন্ট উইথ পাকিস্তান ডিপেন্ডস ফান্ডামেন্টালি অন ইটস উইলিংনেস অ্যান্ড এবিলিটি টু এন্ড ক্রস বর্ডার টেরোরিজম। সবসময় যেটা করে ভারতের জাতীয় রাজনীতিতে পাকিস্তান সম্পর্কের বাইরে কিছু বলা সম্ভব না, সেটা হচ্ছে সম্পর্কটা ডিপেন্ড করবে এটার ফান্ডামেন্টালি, একেবারে এটাই ভিত্তি, সেটা হচ্ছে তার উইলিংনেস অ্যান্ড এবিলিটি টু এন্ড ক্রস বর্ডার টেরোরিজম। আন্তঃসীমান্তের যে সন্ত্রাসবাদ, সেটা তার ইচ্ছে এবং সক্ষমতা সেটা রোধ করার ক্ষেত্রে সেটার উপরে ডিপেন্ড করবে। কিন্তু আমি বাকি দেশগুলো সম্পর্কে আমি আবারও বলছি, নেপাল ভুটানের সাথে বলা হচ্ছে উই উইল রিএস্টাবলিশ, আমরা নতুন করে এটা করব, আমাদের প্রাইমেসি, আমাদের যে
গুরুত্বের প্রাথমিক গুরুত্বের জায়গা ছিল সেটা রিএস্টাবলিশ, মানে স্বীকৃতি আছে নেপাল ভুটানের সাথে সমস্যা আছে। তারপরে আমি অন্যগুলো বলি, বাংলাদেশ প্রসঙ্গে আবার আসবো। শ্রীলঙ্কার সাথে রেস্টোর পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল রিলেশন স্বীকার করছেন, যেখানে সম্পর্ক ভালো না। আপনি মলদ্বীপসের সাথে যে সম্পর্ক রিপেয়ার করবেন বলছেন, এবং মিয়ানমারের ক্ষেত্রে পলিটিক্যাল এবং হিউম্যান রাইটস প্রটেক্ট করার জন্য আপনি কাজ করার কথা বলছেন। এই কংগ্রেস বাংলাদেশ সম্পর্কে বলছে ইকোনমিক অ্যান্ড কালচারাল রিলেশনস এনহ্যান্স করবে, বাড়াবে, মানে ওটা আছে ওটাকে আপনি বাড়াবেন, কংগ্রেস এই বলছে। বাংলাদেশের মানবাধিকার গণতন্ত্রের সমস্যা নাই, আপনি মিয়ানমারেরটার কথা বলছেন, বাংলাদেশে সেটা নাই, আপনার এখানে স্বীকৃতি থাকতে পারতো না। অন্য জায়গাগুলোর সাথে যে সম্পর্ক নষ্ট হয়েছে আপনি রিএস্টাবলিশ বলছেন, রিপেয়ার বলছেন, পারতেন না? শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের যে সরকার, তার সাথে মোদীর নেতৃত্বাধীন সরকারের প্রেম আছে, ভীষণ প্রেম আছে, সত্য। কিন্তু বাংলাদেশের সাথে রাষ্ট্র হিসাবে ভারতের সম্পর্ক কি ঠিক আছে? কংগ্রেস কি সেটা বোঝে? কংগ্রেসকে কি সেটা বোঝা উচিত? বাংলাদেশের মানুষের সাথে, জনগণের সাথে, রাষ্ট্র মানে তো শুধু একটা সরকার না, রাষ্ট্রের ভূখণ্ডের পরের গুরুত্বপূর্ণ জিনিসটাই হচ্ছে জনগণ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টস। সে জনগণের সাথে ভারতের কি কোনো সম্পর্ক আছে? সেই সম্পর্ক কি রিএস্টাবলিশ করার নাই? সেই সম্পর্ক কি রিপেয়ার করার নাই? সেই রাষ্ট্রে গণতন্ত্র এবং মানবাধিকারকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেটা কি হতে পারে না, পারতো না? তার ম্যানিফেস্টোর একটা অংশ না, সেটা হয় নাই। অনেক আগেও আমি বলেছি, বাংলাদেশের এই ডিজাস্টার হওয়ার পেছনে তো কংগ্রেসেরও দায় আছে। 14 সালে সেই সুজাতা সিং কাহিনীর সময় কংগ্রেস ছিল ক্ষমতায়, এবং প্রণব মুখার্জি, সেই প্রণব মুখার্জি ছিল নাটের গুরু এই দেশকে ধ্বংস করার। 11 সময়ও তাই। এবং আমরা জানি খুব ভালোভাবে প্রণব মুখার্জি তার বইয়ে লিখে গেছেন কিভাবে জেনারেল মঈন গিয়ে তার কাছে কি চেয়েছে না চেয়েছে ইত্যাদি ইত্যাদি। এবং ওনার এতটা ইনফ্লুয়েন্স আছে সরকারের ওপরে, উনি বলেছিলেন যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয় তাহলে তুমি প্রধান মানে সেনাবাহিনীর প্রধান হিসেবে পদে তুমি থাকবা, এত কনফিডেন্স। তো সেই ঘটনা ঘটিয়েছিল। আজকে মানে রাজনৈতিক অবস্থান না পুরো ঠিক থাকার কোনো দরকার নেই। আপনি একসময় যে দলের সাথে, আমি এন্তার উদাহরণ দিয়ে দেখাতে পারি যে আপনি কার সাথে আগে সম্পর্ক ছিল, কোন দেশের সাথে বা কোন দলের সাথে সম্পর্ক ছিল, সেই দলের সাথে আপনার সম্পর্ক পাল্টে যেতে পারে। একটা খুবই পপুলার এক্সাম্পল হচ্ছে আপনি তাইওয়ানে এখন যে দলটার সাথে চায়নার সখ্য আছে, কেএমটি, কুমিনটাং, এই দলের সাথে যুদ্ধ করে তাইওয়ান আলাদা হয়ে গিয়ে দীর্ঘদিন তাদের ফাইট হয়েছিল। চিয়াং কাই শেকের সাথে এই সোশ্যালিস্ট রেভলিউশন যারা করেছে মাও জেদংয়ের নেতৃত্বে, তাদের ফাইটে হয়েছে। তারপর এখন তাইওয়ানে কুমিনটাং বরং প্রো চায়না দল হয়েছে টু সাম এক্সটেন্ট। ইয়াস, হতেই পারে, হয়, এগুলো এরকমই হয়। সুতরাং কংগ্রেস যদি আওয়ামী লীগকে এক সময় অন্যায়ভাবে ক্ষমতায় বসে, এখনও মোদি যখন আওয়ামী লীগের সাথে এই সম্পর্ক রাখছে, কংগ্রেস তো আসলে এটাকে অস্ত্র করা উচিত ছিল। কারণ আমরা আমাদের দেশে যা যা দেখছি, ভারত যা যা করছে, এগুলো প্রত্যেকটা তো আসলে ভারতের ফেইলিয়ার, মোদি সরকারেরও ফেইলিয়ার। তুমি একসময় করেছো, এই আলাপ থেকে সরে আসো। এই পুরো দক্ষিণ এশিয়ায় ভারতের ফরেন পলিসি কীভাবে ফেল করেছে কিছুটা ইঙ্গিত শব্দের মধ্যে আছে, কিন্তু মাঠে খুব আলাপ নাই। একটার পর একটা দেশ ভারতের বিরুদ্ধে চলে গেছে, শত্রুভাবাপন্ন হয়ে উঠেছে রীতিমতো। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ তো দারুণ উদাহরণ হতে পারত। বাংলাদেশ এখন ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করার ক্যাম্পেইন হচ্ছে, এটার প্রভাব কি, ওই কি সেই কি, কত টাকা লস হলো, ওইসব সরিয়ে রাখি, বাংলাদেশ এটা ট্র্যাকশন পেয়েছে। এবং কংগ্রেস এটা খুব চমৎকারভাবে ব্যবহার করতে পারত, জাস্ট মোদি সরকারকে তীব্র সমালোচনার মধ্যে ফেলার জন্য। এই সমালোচনা নিশ্চিতভাবেই একেবারে কম শিক্ষিত, মানে অনেক প্রান্তিক মানুষের কাছে এইটার হয়তো অ্যাপিল নেই, কিন্তু ভারতের তো শিক্ষিত মধ্যবিত্ত এবং তার ওপরের মানুষের মধ্যে এটার একটা বড় অ্যাপিল হতে পারত। অ্যাপিল এই জন্য হতে পারত, ভারতের লোকজন তো খুব দেখছে সে খুব দ্রুত, সে তো রিজিওনাল সুপার পাওয়ার মনেই করে, ঠিক আছে, টু সাম এক্সটেন্ট সে তাও হয়তো শক্তি আছে, যদিও তার হেজিমনি নাই, এবং সে গ্লোবাল সুপার পাওয়ার হতে চায় কোনো একদিন। তাই যদি হয়ে থাকে এই জিনিসগুলো তো প্রচণ্ড রকমভাবে মোদির বিরুদ্ধে যায়। সুতরাং বাংলাদেশ ইস্যুটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হওয়ার কথা ছিল এবারকার ভারতের নির্বাচনী ক্যাম্পেইনে, আলোচনায়, লেখালেখিতে, বলাবলিতে। অথচ তাদের ম্যানিফেস্টোতে যে বাক্যটা লিখেছে, একটা বাক্য, অত্যন্ত ফালতু দুর্বল একটা বাক্য লিখেছে। তাতে না বোঝা যায় এই দলটার বাংলাদেশের
প্রতি, আওয়ামী লীগ সরকারের প্রতি অ্যাটিটিউড কী, এবং তা দিয়েও আসলে খুব স্পষ্টভাবে বোঝা যায় এই দলটার আজকে এই অবস্থা কেন। এই আলাপ ভারতে প্রচুর হচ্ছে। তাদের স্টুপিডিটি না থাকলে তো আসলে বিজেপি এবং মোদির এই জায়গায় চলে আসার কোনো কারণ ছিল না, কিন্তু এটা হয়েছে। আমি খুব স্তম্ভিত হয়ে দেখি, এবং এটা খুব উদ্ভট, এটা খুব অদ্ভুত। এখনও আরও ক্যাম্পেইন আছে, আমি চোখ রাখার চেষ্টা করব। তারা তাদের হাতে থাকা মানে চমৎকার একটা অস্ত্র, যে গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার খোয়াব দেখা একটা রাষ্ট্র, তার ব্যাকইয়ার্ডে যা যা দেশ আছে একটার সাথেও তার কোনো সুসম্পর্ক নাই, প্রত্যেকে তার বিরুদ্ধে শত্রু হয়ে উঠছে, কন্ট্রোল চলে যাচ্ছে, চীন ঢুকে পড়ছে সব জায়গায়। এটা দিয়ে তো মারাত্মক আক্রমণ ক্রমাগত করে যাওয়া যায় মোদী সরকারকে, কারণ মোদী সরকার এই জাতীয়তাবাদ বেচে যে আমি তোমাকে খাইছো টাইছো কতটুকু বিষয় না, তোমাকে উন্নয়ন দিব বলছিলাম সেসব না, তোমাকে সবাইকে নিয়ে বিকাশ করব, সে 14 সালে প্রথম যেটা বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, কিচ্ছু হয় নাই। এখন সে তার হিন্দুত্ববাদ তুলে একটা জাতিগত শ্রেষ্ঠত্ব, ইনক্রিজিংলি একটা ফ্যাসিস্ট পার্টিতে পরিণত হচ্ছে। তো ঠিক আছে, তার ন্যারেটিভ হচ্ছে এটা যে আমি পাওয়ারফুল, আমি আমার এই জায়গায় বসে, ওই পাওয়ারফুল জায়গাটাকে অ্যাটাক করা যায়, এবং বাংলাদেশ কুড হ্যাভ বিন আ ভেরি ভেরি স্ট্রং ওয়েপন। স্টুপিড কংগ্রেস সেটা করেনি, করছে না।